হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক মাদ্রাস সার্ভিস কমিশন এবং এসএলএসটি প্র্যাকটিস সেট নাম্বার 8, 50 নম্বরের কমনযোগ্য প্রশ্নোত্তর। আজকের টপিক নতুন দিগন্ত, অনুবাদ ও অনুষঙ্গ, ভারতীয় সাহিত্য। আপনারা সবাই জানেন যে ভারতীয় সাহিত্য থেকে 10টা, আন্তর্জাতিক সাহিত্য থেকে 10টা, মোট 20টা টপিক আছে। তো আমি আজকে শুধু ভারতীয় সাহিত্য থেকে প্রশ্ন করব, যদি ভালো লাগে তবে আবার আন্তর্জাতিক সাহিত্য থেকে প্রশ্ন বানাবো। তো আমি ভেবেছিলাম প্রথমে কি ভারতীয় সাহিত্য থেকে 30 নাম্বার, আন্তর্জাতিক সাহিত্য থেকে 30 নাম্বার, দুটো টপিকে ভাগ করবো, দুদিন ভিডিও আপলোড করব। কিন্তু কাল রাত থেকে অনেক খেটে অনেক পরিশ্রম করে ভারতীয় সাহিত্য থেকে 50 নাম্বার প্রশ্ন বানালাম। মানে 10টা সাহিত্যিক আছে এখানে, প্রত্যেক সাহিত্য থেকে 5 নাম্বার করে প্রশ্ন আছে, মোট 50 নাম্বার। যদি আপনারা ভালো বলেন, যদি টপিকটি ভালো লাগে, তাহলে আবার পরীক্ষার আগে একবার আন্তর্জাতিক সাহিত্য থেকে 50 নম্বরে প্রশ্ন বানিয়ে দেবো। তবে এত প্রশ্ন থেকে মেন প্রশ্ন বানানো সত্যিই কঠিন। তো আমি ওই জন্য দেখবেন প্রশ্নের পাশে আরও কমনযোগ্য লাইনগুলো লিখে দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট। আর 5টার বেশি তো আমি প্রশ্ন বানাতে পারছি না একটা টপিক থেকে, কারণ একটা 5টা হবে, একটা 10টা হবে। ওই জন্য আমি কী করেছি, প্রশ্নের পাশে মানে অনেকগুলো লাইন লিখে দিয়েছি, ইম্পর্টেন্ট লাইনগুলো অনেক জায়গায়। তো সেই লাইনগুলো ইম্পর্টেন্ট। মানে অ্যাকচুয়ালি কিন্তু আপনারা 50টা প্রশ্ন এখানে পাচ্ছেন না, 70 থেকে 80টা করে প্রশ্ন কিন্তু পাচ্ছেন, কারণ পাশে অনেকগুলো কিন্তু মানে তথ্য লেখা আছে। তার আগে বলি, সবাই একবার কমেন্ট করবেন, এটাকে পরীক্ষা দিয়ে চাইবেন না। আমি এখানে কিন্তু অপশানগুলো বলবো না, কারণ অনেক সময় লেগে যাবে। তো যারা পারবেন, একদম খুঁটিয়ে পড়েছেন তারা পড়তে পারেন, কিন্তু খুঁটিয়ে প্রশ্ন এখান থেকে আসে না, 5-6 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো আপনারা তো দেখবেন না, বা 3 নম্বর চ্যানেলের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো এগুলো মুখস্থ করুন, আপনার একটা পরীক্ষাতে দরকার নেই। যদি একদম পারেন তাহলে পরীক্ষা দিন, আমি কিন্তু অপশান পড়বো না। আর মোটামুটি সবাই ধন্যবাদটুকু জানাবেন, কৃতজ্ঞতা স্বীকার করবেন, ঠিক আছে? তবে এখানে বলে দিই, যারা আমাদের বইগুলো কিনেছেন, প্রাচীন হোক, মধ্য হোক, বা আধুনিক হোক, বা বাংলা সারথি এমসিকিউ হোক, সবাইকেই আমরা পছন্দটা দিয়েছি। 90 নম্বরের প্রশ্ন পরীক্ষা নিচ্ছি, আবার একদিন পরীক্ষার প্রশ্নটা দেব, দুটো করে মক টেস্ট আমরা নিচ্ছি মোট। তো তাদের কিন্তু আমি এখান থেকে 5 নম্বর দেওয়ার কথা ছিল, 20 থেকে 1 নম্বর প্রশ্ন কেটে 6 নম্বরের প্রশ্ন দিয়েছি। আন্তর্জাতিক সাহিত্য থেকে 3টে, আর হচ্ছে ভারতীয় সাহিত্য থেকে 3টে। তো ভারতীয় সাহিত্য থেকে 3টা প্রশ্ন আমি এখানে দিতে পারলাম না, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ওই 3টে প্রশ্ন ইম্পর্টেন্ট ছাড়া বাকি সব প্রশ্ন কিন্তু আমি এখানে দিয়েছি। পরবর্তীকালে ওই 3টা প্রশ্ন কী, কতটা ইম্পর্টেন্ট, সেটা আমি আলোচনা করে দেবো অন্যান্য ভিডিওতে, ঠিক আছে? তো আপাতত এই 50টা প্রশ্ন নামে কিন্তু 70 থেকে 80টা প্রশ্ন আপনারা সবাই দেখুন। আর অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা সবাই শেয়ার করুন, কারণ তথ্য অনুসঙ্গ বিষয়ে অথেন্টিক তো কোনো বইতে পাবেন না, কোনো শেয়ার আপনাকে দেবে না। তাই সবাই তো অবশ্যই ফলো করুন, প্লাস হিংসা না করে বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। কারণ আমি চাই এই ভিডিওতে বহু কমেন্ট, লাইক, শেয়ার হোক, কারণ এত কষ্ট করে কাল রাত থেকে করে আজ আমি দুপুর পর্যন্ত অনেক বাচ্চা প্রশ্ন দিয়ে, বাচ্চাদের প্রশ্ন করলে হয় না, সাইডে আবার তথ্য দিয়ে অনেক কিছু প্রশ্ন বানিয়েছি, যাতে এর মধ্যে কমন চলে আসে। তো চলুন আজ ফার্স্ট প্রশ্ন দেখে নিই আমরা। একটা কথা বলতে ভুলে গেছি, অনেকেই কোচিং সেন্টারে যোগাযোগ করতে চাইছেন। তো অ্যাকচুয়ালি আমাদের কোচিং তো চলছে, কিন্তু আর 10-12 দিন আছে, কোচিং নিয়ে কোনো লাভ নেই। তাই এখন কেউ ফোন করবেন না। আমার নাম্বার দেওয়া আছে 6290377134। এই নাম্বারে যোগাযোগ করবেন। 3 তারিখে যদি আপনাদের পরীক্ষাটা শেষ হয়ে যায়, তো আমরা 7 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু আবার নতুন ব্যাচ শুরু করবো এসএলএসটির। 30 জনের বেশি কাউকে নেবো না, মানে একটা গ্রুপে 30 জন। আমরা কিন্তু দুটো ব্যাচ খুলবো চাই না, অত সময় পাচ্ছি না, একটা ব্যাচই খুলবো, 30 জনকেই নেব। তো সবাই 3 তারিখের পর, মানে 5 তারিখের মধ্যে সবাই ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? 7 থেকে 10 তারিখের মধ্যে আমি আর সপ্তাহিক স্যারই কোচিং করাবো। দেখুন আজ ফার্স্ট প্রশ্ন, এখানে সব কিন্তু 5 নম্বর করে প্রশ্ন থাকবে। ফার্স্ট, কালিদাস থেকে, কালিদাসের কোন কাব্যটি সংস্কৃত সাহিত্যের প্রথম ও পূর্ণাঙ্গ শাশ্বত বিরহের কাব্য? উত্তর হচ্ছে অপশন গ, মেঘদূতম। আমি আগেই বলেছি অপশন পড়বো না। 2 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষায় যত খণ্ডকাব্য আছে, মেঘদূত সর্বাংশে সর্বোৎকৃষ্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থে বাঙালির মধ্যে সর্বপ্রথম কালিদাসের মেঘদূতম কাব্য সম্পর্কে এই সুবিখ্যাত মন্তব্যটি করেছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব। এরপর আসছি 3 নম্বর প্রশ্ন,
সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাসের মেঘদূতম কাব্যটি প্রথম বঙ্গানুবাদ কে করেন 1850 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে অপশন ঘ আনন্দচন্দ্র শিরোমণি। এবার একটা কথা বলি, এই আমি লিখে দিয়েছি দেখুন সংস্কৃত কবি ও নাট্যকার। আমি প্রত্যেকটা পাশে লিখে দিয়েছি যে কে কোন কবি ও নাট্যকার বা কোন সাহিত্যিক, কোন ভাষা সাহিত্যিক, কিন্তু পরীক্ষায় একটা হলেও আসবে, সবাই শুনে রাখুন। কিন্তু আমাদের স্কোপ নেই, কারণ 5 নাম্বারের প্রশ্ন। আমি কিন্তু আজকে প্র্যাকটিস সেটাও দিয়েছি একটা কোন ভাষা সাহিত্যিক, যেটা পরীক্ষা নিচ্ছে আর চলছে এটা পরীক্ষা, কিন্তু এখানে আমি আপলোড করি না 5 নাম্বার প্রশ্ন, তাই আমি প্রত্যেকটা জায়গার আগে একটা প্রশ্ন কিন্তু লিখে দিয়েছি যে সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাস, সংস্কৃত নাট্যকার শূদ্রক, প্রত্যেকটা লিখে দিয়েছি, ঠিক আছে? ওগুলো আপনারা দেখে নেবেন, ওখান থেকে কিন্তু প্রশ্নটা পড়বে। আর পাশে তথ্য দিয়েছি সেখান থেকে কিন্তু প্রশ্ন পড়বে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। 4 নম্বর প্রশ্ন, পুরুরবা ও উর্বশীর প্রেম কালিদাসের কোন নাটকের মূল বিষয়? উত্তর হচ্ছে অপশন খ বিক্রমবর্ষীয়ম। 5 নম্বর প্রশ্ন, কালিদাসের রঘুবংশম নামক মহাকাব্যটি মোট কটি স্বর্গে রচিত? উত্তর হচ্ছে অপশন গ 19টি। কালিদাস থেকে বহু প্রশ্ন আসতে পারে, আমি কিন্তু এখানে বেশি অনুবাদ দিইনি, একটা হয়তো অনুবাদ পড়বে কালিদাসের শূদ্রক বা উইলিয়াম শেক্সপিয়ার থেকে। তবে একটা কথা, এখানে তো আপনারা পাচ্ছেন কালিদাস থেকে বহু প্রশ্ন আসতে পারে, সাজেশন লাগানো তেমন সম্ভব না, কিন্তু এই প্রশ্ন দেখে যাবেন ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। কালিদাসের কিন্তু শ্রেষ্ঠ কাব্য কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তবু আমি বলে দিই, অনেক আবার জানবেন না হয়তো, মেঘদূতম, ঠিক আছে? তারপর দেখুন শূদ্রক থেকে শুরু হয়ে গেছে। 6 নম্বর প্রশ্ন, রাজা শূদ্রকের মিচ্ছকটিকম নাটকের নায়ক কে ছিলেন? একটু ক্লু দেওয়া আছে দেখুন, তিনি ছিলেন একজন সুশীল সচ্চরিত্র গৃহস্থ বণিক, ভাগ্যের দুর্বিপাকে তিনি অর্থদৈন্যে পতিত হন। এছাড়া এই নাটকের তথ্য দেখুন, বসন্ত সেনার দাসী, মতনিকা, বিদূষক, রাজা পালক প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়। উত্তর হচ্ছে অপশন ক চারু দত্ত। কালিদাস বাদে কিন্তু বাকি 9টা টপিক থেকেই আমি কিন্তু পাশে তথ্যগুলো দিয়েছি, কারণ কালিদাসের কী তথ্য দেবো, মানে বহু তথ্য আছে, তাই কালিদাস বাদে কিন্তু আমি সব জায়গা থেকেই পাশে তথ্যগুলো দিয়েছি, এইগুলো ইম্পর্টেন্ট। এখানে দেখুন রোশন ছিলেন কে? চারু দত্তের পুত্র। 7 নম্বর প্রশ্ন, সংস্কৃত নাট্যকার শূদ্রকের মৃচ্ছকটিকম নাটকটি মোট কটি অঙ্কে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন গ 10টি। 8 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষায় এক্ষণে যত নাটক আছে মৃচ্ছকটিক সর্বাপেক্ষা প্রাচীন এমন অনুমান কে করেছেন? উত্তর হচ্ছে অপশন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 9 নম্বর প্রশ্ন, শূদ্রকের মৃচ্ছকটিক বা মৃচ্ছকটিকম নাটকটি বসন্ত সেনা নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেছেন? উত্তর হচ্ছে অপশন ক মধুসূদন বাচস্পতি। 10 নম্বর প্রশ্ন, শূদ্রকের ভান জাতীয় একটি একাঙ্ক নাট্যগ্রন্থের নাম উল্লেখ করুন। ভান শব্দের মূলে আছে ভন ধাতু, তার অর্থ হলো কথা বলা। নাটকের নাম সবাই জানিয়েছে মৃচ্ছকটিকম, আর একটা আছে ভান জাতীয় একাঙ্ক নাট্যগ্রন্থ, সেটা কি? সেটা হচ্ছে অপশন ঘ পদ্মপ্রাবৃতক। এখানে যে অপশন ক আছে ধূর্তবীট সংবাদ, এটা কার লেখা? এটা হচ্ছে ঈশ্বর দত্তের লেখা। তারপর হচ্ছে উভয়াবী সারিকা, সেটা হচ্ছে কার লেখা? সেটা হচ্ছে বররুচির লেখা। তারপর যে গ আছে পাদতাড়িতক, এটা কার লেখা? এটা হচ্ছে স্যাভিলকের লেখা। তো এগুলো মনে রাখতে হবে না, শুধুমাত্র এই উত্তরটাই মনে রাখুন। শূদ্রক শেষ, এবার আসছি কবির। কবিরের জন্মস্থান কোথায়? কীর্তিমোহন সেন সহ বেশিরভাগ সমালোচকের মতে কবির 1398 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে সোমবার জন্মগ্রহণ করেন। উত্তর হচ্ছে অপশন ক উত্তরপ্রদেশের বারাণসীর কাশীর লহরতলা। এবার খ যেটা আছে উত্তরপ্রদেশের বারাণসীর কাশীর লামহাই গ্রাম, সেটা কার? মুন্সি প্রেমচন্দ্রের জন্মস্থান। তারপর গ আছে অবিভক্ত পাঞ্জাবের শিয়ালকোট, সেটা কার জন্মস্থান? সেটা হচ্ছে আল্লামা মুহাম্মদ ইকবালের জন্মস্থান। আর বিহারের গ এটা কারো নয়। 12 নম্বর প্রশ্ন, কবির নামটি এসেছে আল কবির থেকে। এই আল কবির কোন শব্দ যার অর্থ মহান? এটি কোরআনে উল্লিখিত আল্লাহর 37তম নাম। উত্তর হচ্ছে অপশন ক আরবি। তো একটা কথা বলে নিই, আমি যে 3টা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দিয়েছি সেটা পরীক্ষায় দিয়েছি। তো সেটা হচ্ছে একটা ছিল কালিদাস থেকে, একটা কবির থেকে, আর একটা যেহেতু মুসলিম সাহিত্যিক মানে ইসলামী থেকে পড়ছে পরীক্ষা, হ্যাঁ, মাদ্রাসা সার্ভিস কমিশন, তো আল্লামা মুহাম্মদ ইকবাল থেকে প্রশ্ন দিয়েছি। মোট 3টা টপিক থেকে প্রশ্ন দিয়েছি, মানে এই ভারতীয় ছাত্র থেকে, আর 3টা তো আন্তর্জাতিক ছাত্র থেকে, সেটা পরে বলে দেবো। তো ভারতীয় ছাত্র থেকে এই 3টা প্রশ্ন আমি দিইনি, যেগুলো ইম্পর্টেন্ট ছিল, সেটা বাদে আমি কিন্তু সবগুলো দিয়েছি।
তাই আমার প্রশ্ন, কবির কার শিষ্য ছিলেন? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। কবির তার শিষ্যত্ব লাভের জন্য ব্যাকুল হন। তার 72 জন শিষ্যের মধ্যে 56 জন হিন জাতির ছিলেন। তার শিষ্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হয়েছিলেন কবির। উত্তর হচ্ছে অপশন গ, রামানন্দের শিষ্য ছিলেন। 14 নম্বর প্রশ্ন, কবির কোন ভাষায় উপদেশ দিতেন? দেখুন, কোন ভাষা সাহিত্যিক তাই বলিনি, কারণ যেহেতু এটা বলা যায় না, তাই এখানে প্রশ্ন দিয়ে দিয়েছি কবির কোন ভাষায় উপদেশ দিতেন। কীর্তিমোহন সেন সহ বেশিরভাগ সমালোচকের মতে কবি 1398 থেকে 1518 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 120 বছর বেঁচে ছিলেন। উত্তর হচ্ছে অপশন ক, পূর্বী মিশ্রিত ভোজপুরি। শুধু ভোজপুরি না, পূর্বী মিশ্রিত ভোজপুরি। পরের নম্বর প্রশ্ন, কবিরের বচন বা কবিতাগুলি কে সংগ্রহ করেন, অথবা কবিরের দোহাগুলি বাংলা ভাষায় কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন গ, কীর্তিমোহন সেন। দুটোরই উত্তর কিন্তু কীর্তিমোহন সেন হবে। কেন বলছি? দেখুন, কবিরের বচন বা কবিতাগুলি সংগ্রহ করেন একটা ঝামেলা আছে। কবিরের দোহাগুলি বাংলা ভাষা অনুবাদ করেন সবাই জানেন কীর্তিমোহন সেন। ঝামেলা কে করেন? যে কবিরের বচন বা কবিতাগুলি সংগ্রহ করেন বলছেন কাশীমোহন সেন। তো আমি ভাবলাম কাশীমোহন সেন বলে তো কেউ তেমন নেই, তো আমি কীর্তিমোহন সেন থেকে দেশ পাবলিশিং থেকে এই 4টা খণ্ড একত্রিত একটা বই কিনলাম, মানে কবিরের উপর। দেখলাম সেই 4টা খণ্ড একত্রিত যে বইটা বেরিয়েছে, সেখানে দেখলাম যে তার ভূমিকাতে উল্লেখ করা আছে কবির বচন বা কবিতাগুলি সংগ্রহ করেন কীর্তিমোহন সেন, আর তিনি হচ্ছে বাংলা ভাষায় অনুবাদ করেন। তো এটা হচ্ছে অনেক কাশীমোহন সেন বলেন, দুটোরই উত্তর কিন্তু কীর্তিমোহন সেন হবে। আচ্ছা, এই হচ্ছে কবির শেষ। এবার আসছি 16 নম্বর প্রশ্ন, মানে ভানুভক্ত আচার্য থেকে। ভানুভক্ত আচার্য কোন দেশের তানাউপেলার ছুন্দি রামগা গ্রামে জন্মগ্রহণ করেন? মানে ভানুভক্ত কোন ভাষার কবি বলতে পারেন, ঠিক আছে? উত্তর হচ্ছে অপশন খ, নেপাল। 17 প্রশ্ন, ভানুভক্ত আচার্য ছিলেন প্রথম নেপালীয় কবি যিনি কোন ভাষা থেকে নেপালি ভাষায় মহান মহাকাব্য রামায়ণের অনুবাদ করেছিলেন, তাই তাকে নেপালের আদি কবি বলা হয়? উত্তর হচ্ছে অপশন ক, সংস্কৃত ভাষা। এটা আমরা সবাই জানি। কেন? কারণ যে বাল্মীকি রামায়ণের যে মেন হচ্ছে রামায়ণটা আছে সংস্কৃত ভাষায় রচিত, সেখান থেকে বাংলায় করেছেন কৃত্তিবাস ওঝা। তো এখানে হচ্ছে নেপালি ভাষায় করেছেন কে? ভানুভক্ত আচার্য। তাকে সংস্কৃত শিখিয়েছিলেন তার হচ্ছে দাদু। 18 প্রশ্ন, কারাগারে বসে ভানুভক্ত আচার্য দুর্বল বন্দীদের দশা আর নিজের মুক্তির আবেদন প্রধানমন্ত্রীকে করেছেন চিঠিতে শ্লোকের আকারে। তার মৃত্যুর পরে পরবর্তীকালে 1827 খ্রিস্টাব্দে তার পাণ্ডুলিপি উদ্ধার করে ভারতবর্ষের বারাণসী নিয়ে গিয়ে কে প্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন ক, মতিরাম ভট্ট। 19 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভানুভক্ত আচার্যের জীবনী লেখার সময় নেপালি সাহিত্যের যুবকবি মতিরাম ভট্ট, নেপালি সাহিত্যের যুবকবিকে মতিরাম ভট্ট প্রথমে তাকে নেপালের আদি কবি বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 1881 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, নেপালি ক্যালেন্ডার অনুযায়ী বাংলা 29 আষাঢ় ভানু জয়ন্তী উদযাপিত হলেও ইংরেজি কত তারিখে ভানু জয়ন্তী উদযাপিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, 13 জুলাই। বেশিরভাগ জানতে চাই বাংলা, তো 29 আষাঢ় সবাই জানে, কিন্তু ইংলিশটা আমি জানিয়ে দিয়েছি, তার দুটো প্রশ্ন একসঙ্গে হয়ে গেল। ইংলিশ হচ্ছে কি? অপশন ঘ, 13 জুলাই। ভানুভক্ত আচার্য শেষ। এবার আসছি আল্লামা মুহাম্মদ ইকবাল। 21 নম্বর প্রশ্ন দেখুন, জানিয়ে দিয়েছি যে ফার্সি ও উর্দু ভাষার কবি আল্লামা মুহাম্মদ ইকবালের আল্লামা শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে অপশন খ, শিক্ষাবিদ। 22 নম্বর প্রশ্ন, আল্লামা মুহাম্মদ ইকবালের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে ইলম আল ইকতিউদ 1901। অনেকে এটা কিন্তু বলে যে আজরাইল খুদ্দের প্রথম কাব্যগ্রন্থ, কিন্তু না, প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ইলম আল ইকতিউদ 1901। প্রথম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সেটা হচ্ছে আজরাইল খুদি 1915। কিন্তু এখানে বলছে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটা? সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে অপশন খ, জাভেদ নামা, প্রকাশকাল 1932 খ্রিস্টাব্দ। এরপর আসছি 23 নম্বর প্রশ্ন, আল্লামা মুহাম্মদ ইকবাল কার অনুরোধে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা নামক দেশাত্মবোধক গানটি রচনা করেছিলেন? এটা মারাত্মক স্টার। উত্তর হচ্ছে অপশন গ, লালা হরদয়াল। 24 নম্বর প্রশ্ন, আল্লামা মুহাম্মদ ইকবালকে কোন দেশের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, অথবা কোন দেশের সরকার ইকবালকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, পাকিস্তান। এগুলো বানাতে কিন্তু সত্যি দম বেরিয়ে গেছে। কাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বেছে বেছে প্রশ্নগুলো বানিয়েছি, পাশে তথ্য দিয়েছি। তো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি পরিমাণে শেয়ার করবেন। আমি চাই বেশি ভিউ লাইক হোক, তাহলে পরের টপিক নিয়ে আসবো। মানে এটা হচ্ছে ভারতীয় সাহিত্য, তাহলে পরবর্তীকালে এই টপিক নিয়ে আসবো।
তোমার আন্তর্জাতিক সাহিত্য। 25 নম্বর প্রশ্ন, আল্লামা মুহাম্মদ ইকবাল থেকে শেষ প্রশ্ন, আল্লামা মুহাম্মদ ইকবাল কোন দেশে ইকবাল ই লাহোরি নামে পরিচিত হয়ে আছেন? ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন খ, ইরান। এরপর আসছি মুন্সি প্রেমচন্দ্র থেকে প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন, কোন সাহিত্যিকের পিতৃদত্ত নাম ধনপদ রায় শ্রীবাস্তব এবং ছদ্মনাম নবাব রায়? অনেকে শুধু ধনপদ রায় বলে, তো ধনপদ রায় শ্রীবাস্তব ঠিকই আছে, ছদ্মনাম হচ্ছে নবাব রায়। যদিও নবাব রায় নামটি তার কাকা দিয়েছিলেন, যেমন একটা সচেতন ছদ্মনাম আছে যেটা তার মন্দির নামে তিনি লিখেছিলেন, শ্রী সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, তার সম্পর্কে মাতুল ছিল। তো সেখানেও এখানে নবাব রায় যে ছদ্মনাম, তো সেটা হচ্ছে তার কাকা দিয়েছিলেন। জামাল পত্রিকার সম্পাদক বন্ধু দয়ানারায়ণ নিগমের পরামর্শে তিনি ছদ্মনাম ব্যবহার করেন। তার স্বনামে রচিত প্রথম বা প্রকাশিত গল্প হচ্ছে বড়ে ঘর কি বেটি। এখানে যে উত্তরটা চেয়েছে সেটা হচ্ছে ধনপদ রায় শ্রীবাস্তব এবং ছদ্মনাম নবাব রায় কার? উত্তর হচ্ছে অপশন ক, মুন্সি প্রেমচন্দ্র। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে মুন্সি প্রেমচন্দ্রের প্রকৃত বা পিতৃত নাম কি বা ছদ্মনাম কি, সেগুলোর উত্তর এখানে দেওয়া আছে। 17 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মুন্সি প্রেমচন্দ্রের প্রথম ছোট গল্প দুনিয়া কা সবসে আনমোল রতন প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, 1907 খ্রিস্টাব্দে। তথ্য দেখুন, প্রেমচাঁদ রচিত ছোট গল্পের সংখ্যা 273টি, কিন্তু অমৃত রায় তার যে পুত্র ও রামবহাল তেওয়ারির মতে প্রায় 300টি, মানে প্রায় 300টি ধরা হবে এটা, ঠিক আছে। তার স্বনামে প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ হচ্ছে সপ্ত সরোজ, প্রকাশকাল 1917 খ্রিস্টাব্দ। আর প্রথম গল্পগ্রন্থ কিন্তু তিনি নবাব রায় ছদ্মনামে লেখেন। 18 প্রশ্ন, মুন্সি প্রেমচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, সোজে ওতন, 1907 খ্রিস্টাব্দে প্রকাশিত। কিছু 1908 আছে, বেশি বেশি 1907 খ্রিস্টাব্দে আছে, ঠিক আছে, মতান্তরে 1908। তার নবাব রায় ছদ্মনামে রচিত এই গল্পগ্রন্থ বা গল্প সংকলন গ্রন্থে মোট 5টি গল্প আছে। তো এখন দেখছি কাব্যগ্রন্থ কবিতা সংকলন গ্রন্থকে একই বলে, বা গল্পগ্রন্থকে গল্প সংকলন বলে। তো যাই হোক, সেটা অত অসুবিধা নেই, যেটা পরীক্ষায় অপশন থাকবে সেটাই করবেন। এই গ্রন্থটি ব্রিটিশ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয়। তাহলে ইকবালের কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয়? সেটা হচ্ছে সোজে ওতন। তো এইগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে। এর 100 কপি পুড়ে ফেলা হয়। 29 প্রশ্ন, হিন্দি ও উর্দু সাহিত্যিক, যেমন বলে দিয়েছি, হিন্দি ও উর্দু সাহিত্যিক মুন্সি প্রেমচন্দ্রের সবচেয়ে জনপ্রিয় বা সর্বশ্রেষ্ঠ উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, গোদান, যার প্রকাশকাল 1936 খ্রিস্টাব্দ। প্রকাশকাল আসবে না, তবে মেনগুলো দেখে রাখবেন। আচ্ছা, এবার একটা কথা বলি, এটা কিন্তু আগেবারে 11-12 এসেছিল 2016 সালে এসএসসিতে। 9-10 কোনো অনুবাদন সঙ্গে প্রশ্ন আসেনি, কিন্তু 11-12 একটা প্রশ্ন এসেছিল যে গোদান উপন্যাসটি কার লেখা? মুন্সি প্রেমচন্দ্র। এটা তার কিন্তু সর্বশ্রেষ্ঠ উপন্যাস। তিনি হম খুরমা ও হাম সোয়াব নামক উর্দু উপন্যাস অবলম্বনে লেখেন। প্রেমা 1907 নামক হিন্দি উপন্যাস। তার একমাত্র অসমাপ্ত উপন্যাস কি? উত্তর হচ্ছে মঙ্গলসূত্র। 30 নম্বর প্রশ্ন, মুন্সি প্রেমচন্দ্র থেকে লাস্ট প্রশ্ন, হিন্দি সাহিত্যের বঙ্কিম বা ভারতীয় সাহিত্যের ম্যাক্সিম গোর্কি বলে দিয়েছে। এটা যদি প্রশ্ন আসে, হিন্দি সাহিত্যের বঙ্কিম বা ভারতীয় সাহিত্যের ম্যাক্সিম গোর্কি কাকে বলা হয়? উত্তর হচ্ছে মুন্সি প্রেমচন্দ্রকে। নামে খ্যাত মুন্সি প্রেমচন্দ্রের শতরঞ্জ কে খিলাড়ি গল্প অবলম্বনে কোন বিখ্যাত পরিচালক 1977 খ্রিস্টাব্দে তার প্রথম পূর্ণদৈর্ঘ্যের হিন্দি সিনেমা তৈরি করেন? তার প্রথম হিন্দি লেখা ছোট গল্প হচ্ছে সৌত, রচনাকাল হচ্ছে 1915। সব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, সত্যজিৎ রায়। এরপর আসছি 31 নম্বর প্রশ্ন, এটা কোথা থেকে? এটা হচ্ছে গোপীনাথ মোহন্তি থেকে শুরু হয়ে গেল। কোন সাহিত্যিকের পর্যা 1945, মতান্তর 46? বেশিরভাগ বইতে 45ই আছে। অমৃতরা সান্তানা 1949, উইকিপিডিয়ার 47 দেওয়া আছে, 1/49 দেওয়া আছে, 2 জায়গায় 2 রকম। কিন্তু এই অমৃতরা সান্তানার প্রকাশ করা হচ্ছে 1949। ও মাটি মটাল 1964 নামক উপন্যাসত্রয়ীকে একসঙ্গে মহাকাব্যিক উপন্যাসের পর্যায়ভুক্ত করা হয়। এই উপন্যাসত্রয়ী হলো তার শ্রেষ্ঠ প্রতিভা নিদর্শন। তিনি ছিলেন ওড়িয়া সাহিত্যের প্রথম মহাকাব্যিক উপন্যাসের সফল স্রষ্টা। উত্তর হচ্ছে কি? অপশন খ, গোপীনাথ মোহান্তি। অনেক জায়গায় মকার আছে, অনেক জায়গায় দন্তন্য তয় দীর্ঘই আছে, কিন্তু মোহান্তি মানেটা হচ্ছে ম হয়াকার দন্তন্য তয়হস্যই। এটা কিন্তু ওনার যে বই উড়িয়া ভাষায় লেখা, সেটা দেখে বোঝা যায়, পুরোটা বাংলার মতোই। 32 নম্বর প্রশ্ন,
ওড়িয়া সাহিত্যিক, আমি বলে দিয়েছি ওড়িয়া সাহিত্যিক, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে কোন ভাষা সাহিত্যিক, এটা হচ্ছে ওড়িয়া, আমি সেগুলো বলে দিয়েছি, আগে দিয়ে দেবো, কিন্তু স্কোপ নেই হাতে, কারণ এগুলো মনে রাখবেন। ওড়িয়া সাহিত্যিক গোপীনাথ মহন্তির প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, মন গহিরার চাষ, প্রকাশকাল 1940 খ্রিস্টাব্দ। 33 নম্বর প্রশ্ন, গোপীনাথ মহন্তির কোন উপন্যাসের সঙ্গে সত্যেন্দ্রনাথ ভাদুড়ির ধুলাইচরিত মানস দুটো খণ্ড, প্রথম খণ্ড 1949, দ্বিতীয় খণ্ড 1951 উপন্যাসের তুলনা করা হয়? উত্তর হচ্ছে অপশন খ, পর্যা 1945, মতান্তর 46। 34 নম্বর প্রশ্ন, গোপীনাথ মহন্তির কোন উপন্যাসের জন্য 1955 খ্রিস্টাব্দে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন গ, অমৃতরা সান্তানা 1949, এটা কিন্তু তার হচ্ছে মহাকাব্য উপন্যাস বা ত্রয়ী উপন্যাসের অন্তর্গত। লাস্ট প্রশ্ন গোপীনাথ মহন্তি থেকে, যে গোপীনাথ মহন্তি কোন উপন্যাসের জন্য 1973 খ্রিস্টাব্দে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? এটা হচ্ছে 35-এর প্রশ্ন, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন ঘ, মাটি মোটাল, প্রকাশকাল 1964 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে, এটাও কিন্তু তার ত্রয়ী উপন্যাস বা মহাকাব্য উপন্যাসের কিন্তু অন্তর্গত। 36 প্রশ্ন, এবার চলে এলো অমৃতা প্রীতম, পাঞ্জাবি কবি সাহিত্যিক, আমি বলে দিয়েছি পাঞ্জাবি কবি সাহিত্যিক। অমৃতা প্রীতম তার কর্মজীবনের 6 দশক ধরে তিনি মোট কয়টি উপন্যাস রচনা করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, 28টি উপন্যাস। বা তথ্য দেখুন, এছাড়া তিনি মোট 5টি গল্পগ্রন্থ, 18টি কবিতা সংকলন গ্রন্থ বা কাব্যগ্রন্থ এবং 18টি গদ্য গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন। 37 প্রশ্ন, অমৃতা প্রীতমের প্রথম প্রকাশিত কবিতা সংকলন গ্রন্থ বা কাব্যগ্রন্থ কোনটি? এই গ্রন্থটি 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উত্তর হচ্ছে অপশন ক, অমৃত লেহরে। 38 প্রশ্ন, দস্তাবেজ ও রসিদের টিকেট নামক দুটি আত্মজীবনী গ্রন্থ এবং অক্ষর কি লাসিলা নামক আলেখ্য রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন গ, অমৃতা প্রীতম। প্রশ্নগুলো কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন, তবেই কিন্তু আমি পরবর্তীকালে আন্তর্জাতিক সাহিত্যটা নিয়ে আসবো 50 নম্বরে। তাছাড়া অনেকে বলছেন টেক্সট থেকে প্রশ্ন করুন, তো টেক্সটও নিয়ে আসবো, আবার সেই ফিরে যাবো আধুনিক যুগ বা প্রাচীন মধ্যযুগ। তবে হাতে আছে 10 থেকে 12 দিন, আমাকে মিনিমাম 5টা ভিডিও নিয়ে আসতেই হবে। এর জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হচ্ছে, আপনারা অবশ্যই এগুলো শেয়ার করবেন হিংসা না করে। 39 নম্বর প্রশ্ন, অমৃতা প্রীতম 1956 খ্রিস্টাব্দে কোন কবিতা সংকলন গ্রন্থ বা কাব্যগ্রন্থের জন্য ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন গ, সুনেহে 1955। দেখুন, এত কঠিন প্রশ্ন অনেক সময় আসে না, কিছু সময় সহজ প্রশ্ন আসে, যাই আসুক প্রত্যেকটা দিয়ে 5টা করে প্রশ্ন দিয়েছি, এগুলো অবশ্যই মনে রাখবেন, এর মধ্যে কিন্তু কমন চলে আসবে। আর যেগুলো আমি ছেড়েছি ইচ্ছা করে দিইনি, পরীক্ষা চলছে বলে, সেগুলো আমি দিয়ে দেবো। 40 নম্বর প্রশ্ন, অমৃতা প্রীতম 1981 খ্রিস্টাব্দে কোন কবিতা সংকলন গ্রন্থ বা কাব্যগ্রন্থের জন্য ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, কাগজতে ক্যানভাস, প্রকাশকাল 1981 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তবে একটা কথা বলি, আমি একটা তথ্য দিয়ে দিই। তো দেখুন, শূদ্রক, কালিদাস বা উইলিয়াম শেক্সপিয়ার তখন রচনা শুরু করিনি, তো উইলিয়াম শেক্সপিয়ার বাদ দিন। তো মোটামুটি কিছু তথ্য দিয়ে দিই যেগুলো মোটামুটি কম সময়ের মধ্যে দেওয়া যায়, ওদের অনুবাদগুলো কারা করেছেন সেগুলো সব দিতে পারবো না, কিন্তু কিছু কিছু মেনগুলো আমি দিয়ে দেবো। তো মুন্সি প্রেমচন্দ্রকে দিচ্ছি একটা তথ্য, যেমন ধরুন শরৎচন্দ্রের ষোড়শী 1927, একে নাটকটিকে উর্দুতে অনুবাদ করেন মুন্সি প্রেমচন্দ্র আওরত নামে। শরৎচন্দ্রের শ্রীকান্ত প্রথম খণ্ড প্রকাশকাল হচ্ছে 1917 খ্রিস্টাব্দ, একে উর্দুতে অনুবাদ করেন সপেরার নামে মুন্সি প্রেমচন্দ্র। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা প্রকাশকাল হচ্ছে 1866, একে উর্দুতে অনুবাদ করেন মুন্সি প্রেমচন্দ্র। রবীন্দ্র ঠাকুরের বউ ঠাকুরের হাট প্রকাশকাল হচ্ছে 1883, এই উপন্যাসটিকে উর্দু ভাষায় অনুবাদ করেন দুলহান নামে মুন্সি প্রেমচন্দ্র। রবীন্দ্র ঠাকুরের নৌকাডুবি উপন্যাসকে উর্দু ভাষায় অনুবাদ করেন তুফান নামে মুন্সি প্রেমচন্দ্র। নৌকাডুবি প্রকাশ করা হচ্ছে 1906 খ্রিস্টাব্দ। প্রেমচন্দ্রের রঙ্গাত্মক অনুভূতি প্রমাণ গভীর জীবনচরিত লিখেছেন প্রেমচন্দ্রের সুপরিচিত পুত্র অমৃত রায়। জীবনচরিত্রের নাম হচ্ছে প্রেমচন্দ্র। গ্রন্থটি বাংলা অনুবাদ করেছেন শেখর বসু, বইটির ছবিগুলো অঙ্কন করেছেন সিদ্ধার্থ ব্যানার্জি। তো এটা তথ্য দিলাম, আর কিছু তথ্য দেব বিজয় তেন্ডুলকার আর গোপীনাথ মহন্তি থেকে। যেহেতু গোপীনাথ মহন্তিও অ্যাকচুয়ালি হয়ে গেছে, তো তথ্যটা দিয়ে দেই যে গোপীনাথ মহন্তি তিনি লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, যার রচনাকাল হচ্ছে 62 বা 63 থেকে 69, 6 থেকে 7 বছর,
তো একত্রিত প্রকাশিত হয় 1869 খ্রিস্টাব্দে। সেই ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটিকে যুদ্ধ ও শান্তি নামে 3টি খণ্ডে 1985 থেকে 86 খ্রিস্টাব্দে প্রকাশ করেন গোপীনাথ মোহন্তী। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ প্রকাশ করেন 1929 খ্রিস্টাব্দ। সেই উপন্যাসটিকে উড়িয়া ভাষায় অনুবাদ করেন কে? গোপীনাথ মোহন্তী। আর বিজয় তেন্ডুলকরের তথ্যটা আমি দেবো, তবে এটা আগে শেষ হোক তারপর দিচ্ছি। এবার আসছি অমিতাভ প্রথম শেষ, এবার হচ্ছে বিজয় তেন্ডুলকর থেকে। তো চলুন শুরু করি। একটু প্রশ্ন দেখুন, বলে দিয়েছি যে মারাঠি নাট্যকার, হ্যাঁ আগে তো আমি সব বলে দিচ্ছি। মারাঠি নাট্যকার বিজয় তেন্ডুলকরের প্রথম প্রকাশিত নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, গৃহস্থ, 1947 প্রকাশকাল। এবার একটু তথ্য দিয়ে দেয় যে তিনি 1970 খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক অকাডেমি পুরস্কার ও কমলাদেবী চট্টোপাধ্যায় পুরস্কার, 1984 খ্রিস্টাব্দে পদ্মভূষণ সম্মাননা, 1998 খ্রিস্টাব্দে নাটকের সারা জীবনের অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ সম্মাননা, 1999 খ্রিস্টাব্দে কালিদাস সম্মাননা পেয়েছেন। এবার দেখুন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারগুলো ইম্পর্টেন্ট, তো পদ্মভূষণ সম্মাননা তো অনেক সাইড থেকে পেয়েছেন, দেওয়ার অত স্কোপ নেই, তো এইগুলো পড়ার দরকার নেই। 22 নম্বর প্রশ্ন, 1956 খ্রিস্টাব্দে শ্রীমন্ত নাটক প্রকাশের সঙ্গে সঙ্গে নাট্যজগতে বিজয় তেন্ডুলকরের সুখ্যাতি ছড়িয়ে পড়লেও কোন নাটকটি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়? মানে প্রথমটা হচ্ছে যে গৃহস্থ, তো যেটা প্রথম প্রকাশিত নাটক সেটা অত খ্যাতির শীর্ষে পৌঁছায়নি, অত সার্থক নয়। সেকেন্ড নাটক শ্রীমন্ত 1956 খ্রিস্টাব্দে তিনি খ্যাতির শীর্ষে মোটামুটি, শীর্ষে না হলেও তো তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কোন নাটকটি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। সবাই জানেন এই প্রশ্নটা, মারাত্মক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক, শান্ততা কোট চালু আহে, প্রকাশ করা 1968 খ্রিস্টাব্দ। তথ্য দেখুন, গ্রন্থাগারে প্রকাশের আগে প্রভাকর গোগলের ব্যবস্থাপনায় অরবিন্দ দেশপান্ডের নির্দেশনায় মুম্বাইয়ের নাট্য সংস্থা রঙ্গায়ন 1967 খ্রিস্টাব্দের 20 ডিসেম্বর, মানে এটা কত বঙ্গাব্দ? 1374, দুপুর 2 থেকে 3টায় রবীন্দ্র নাট্যগৃহে এই নাটকটি প্রথম মঞ্চস্থ করেন। এরপর 43 নম্বর প্রশ্ন, বিজয় তেন্ডুলকরের শান্ততা কোট চালু আহে 1968 নাটকটি 2016 সালে বাংলা ভাষায় কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, রণবীর সুমেধের সহযোগিতা অত আসে না, শুক্লা বসু সেন, ঠিক আছে, এটা উত্তর হবে। তবে একটু তথ্য দিই, দেখুন লেখা আছে যে কিন্তু এই নাটকটি প্রথম বাংলা ভাষায় অনুদিত হয় 1976 খ্রিস্টাব্দে, এটা 2016 সাল। 1976 খ্রিস্টাব্দে কে অনুবাদ করেছে তার নাম পাওয়া যায়নি। এই নাটকটি বিজয় তেন্ডুলকর তার মাকে উৎসর্গ করেছেন। আর একটু তথ্য দিই যে এই নাটকটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন প্রিয়া আদারকর, সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন নামে। আচ্ছা, 1976 40 বছর পর তো বাংলা অনুবাদ করেছেন রণবীর সহযোগিতায় শুক্লা বসু সেন। আচ্ছা, তারপর হচ্ছে হিন্দি ভাষা অনুবাদ করেছেন ডক্টর পি ঘোরপাড়ে, নামটা কোনো দেওয়া আছে, তখন ইংলিশে দেওয়া আছে, নাম দিয়েছেন কি? খামোশ আদালত জারি হই। দেখুন তথ্যগুলো অনেক কিছুই আছে, ঠিক আছে, তো বেশিগুলো বলা যাবে না, এগুলোই মনে রাখুন। তারপর আসছি 44 নম্বর প্রশ্ন, নাথ দেওলালকর, এবং তথ্য লিখেছি সাইডে, বয়স 60-এর কাছাকাছি, সেবা দেওলালকর নাথ দেওলালকরের স্ত্রী, জয়প্রকাশ দেওলালকর নাথ ও সেবা দেওলালকরের ছেলে, বয়স 23, MSc পড়ছে, জ্যোতি দেওলালকর নাথ ও সেবা দেওলালকরের মেয়ে, বয়স 20-র কাছাকাছি, অরুণ আঠালে, বয়স 25। এই 5 জন বিজয় তেন্ডুলকরের কোন নাটকের প্রধান পাত্রপাত্রী? এই দুটি অঙ্কের 5 দৃশ্যের নাটক, ঠিক আছে, তথ্যগুলো তো আমি দিয়ে দিয়েছি যে দুটি অঙ্কের 5 দৃশ্যের নাটক, এটাও বলে দিয়েছি। তো এত কঠিন প্রশ্ন আসবে না SSC এ, কিন্তু আমি 5টা করে যে মেন এখানকার মধ্যে এটা ইম্পর্টেন্ট। তাই দেখুন আমি সব যেহেতু চরিত্র আমি এখান থেকেও দিতে পারতাম, মানে ওই শান্ততা কোট চালু হয় যেখান থেকেই অত প্রশ্ন দিচ্ছি, তাই একটা অন্য প্রশ্ন থেকেও আমি দিচ্ছি, অন্য নাটকের প্রশ্ন থেকে, ঠিক আছে, যাতে কম্বাইন করে পড়া যায়। তো অনেকে বলেন চরিত্রগুলো পড়ার দরকার নেই, জানি পড়তে হবে না, উইলিয়াম শেক্সপিয়ারের বহু চরিত্র আছে, কিন্তু আমি একটা দিয়েছি, একটা পড়ে রাখবেন বাস, কারণ যেহেতু স্কোপ শান্ততা কোট চালু হয় থেকে বেশি দিয়েছি, তাই এখান থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে, সবাই কিন্তু মনে রাখবেন অবশ্যই। উত্তর হচ্ছে অপশন ঘ, কুণ্ডাদান, কারণ কুণ্ডাদান থেকে এই প্রথম প্রশ্ন দিলাম, প্রকাশ করা হচ্ছে 1983 খ্রিস্টাব্দ। আচ্ছা, এরপর আসছি 35 নম্বর প্রশ্ন, মানে বিজয় তেন্ডুলকর থেকে শেষ প্রশ্ন, এটা সবাই একটু ভালো করে দেখে নেবেন যে নাটকের পাশাপাশি কোন সাহিত্যিক কাদম্বরী 1 1966 এবং কাদম্বরী 2 2005 নামে দুটি উপন্যাস রচনা করেছেন?
সবাই জানেন এই প্রশ্নটার উত্তর, যেহেতু তিনি নাট্যকার হলেও এখানে কিন্তু উপন্যাস রচনা করেছেন দুটো। উত্তর হচ্ছে অপশান ঘ, বিজয় তেন্ডুলকার। এখানে একটু তথ্য দিয়ে শুনে নিন, একটু বড় আছে। বিজয় তেন্ডুলকারের চিফ মিনিস্টার নাটক হিন্দিতে অনুবাদ করেন ললিত দেশাই। বিজয় তেন্ডুলকারের দম্ভদ্বীপ নাটক হিন্দিতে অনুবাদ করেছেন সরোজিনী বর্মা। বিজয় তেন্ডুলকারের ঘুষিরাম কোতোয়াল নাটকটি হিন্দিতে অনুবাদ করেছেন ডক্টর দামোদর খাড়সে। বিজয় তেন্ডুলকারের গিদ্ধি নাটকটি হিন্দিতে অনুবাদ করেছেন বসন্ত দেব। বিজয় তেন্ডুলকারের কাচ্ছি ধূপ হিন্দিতে অনুবাদ করেছেন মুরলীধর জগতাপ। বিজয় তেন্ডুলকারের মিতা কি কাহিনী হিন্দিতে অনুবাদ করেছেন বসন্ত দেব। বিজয় তেন্ডুলকারের সকারাম বাইন্ডার হিন্দিতে অনুবাদ করেছেন সরোজিনী বর্মা। এবারে গিদ্ধিকে গিধ বলা হয় অনেক সময়, ঠিক আছে, যেটা অনুবাদ করেছেন বসন্ত দেব। তো যাই হোক, বিজয় তেন্ডুলকার শেষ। লাস্ট আসছি আয়াপ্পা পানিকর। দেখুন, প্রথমে বলে দিয়েছি 46 নম্বর প্রশ্ন যে মালায়ালম, ঠিক আছে। তো মালায়ালম কবি সাহিত্যিক আয়াপ্পা পানিকর 1930 খ্রিস্টাব্দে 12 সেপ্টেম্বর কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, কেরালার তিরুবনন্তপুরমের কোভালামে। এবার দেখুন অপশন ক যেটা আছে উড়িষ্যার কটকের নাগাবলী অঞ্চল, তো সেখানে জন্মগ্রহণ করেন গোপীনাথ মহান্তি। অপশন খ আছে পাঞ্জাবের গুজরানওয়ালা গ্রাম, সেখানে জন্মগ্রহণ করেন কে? অমৃতা প্রীতম, যার প্রকৃত নাম অমৃতা কৌর। অপশন ক আছে মহারাষ্ট্রের মুম্বাইয়ের গিরগাঁও, যেখানে হচ্ছে বিজয় তেন্ডুলকার জন্মগ্রহণ করেন। আর লাস্ট অপশন ঘ, কেরালাম তিরুবনন্তপুরমের কোভালাম, সেটা হচ্ছে জন্মগ্রহণ করেন কে? আয়াপ্পা পানিকর। দেখুন আমি কিন্তু এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু সব সাহিত্যিকেরই যে 10টা স্বাভাবিক এখানে আছে পাওয়া সাহিত্য থেকে, সেটা কিন্তু সব সাহিত্যিকের কিন্তু জন্মস্থান আমি জানিয়ে দিলাম। শুধু জন্মসালগুলো আপনারা দেখে রাখতে পারেন, আর মৃত্যুসাল পরীক্ষা তেমন আসে না, তো জন্ম মৃত্যুসালটা দেখে রাখতে পারেন। দেখুন আর তথ্য দিয়েছি, দেখুন তার প্রথম কবিতা পাওয়ানির পড়ু মাত্র 16 বছর বয়সে 1946 খ্রিস্টাব্দে। আর একটা বইতে আছে মতান্তরে মাত্র 15 বছর বয়সে 1945 খ্রিস্টাব্দে। তো বেশিরভাগ বই 16 বছর বয়সে 1946 খ্রিস্টাব্দে দেওয়া আছে। হ্যাঁ, সাপ্তাহিক মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত হয়। এই কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্যকতা আত্মপ্রকাশ করেন। তাহলে পাওয়ানির পড়ু 1946 খ্রিস্টাব্দে সাপ্তাহিক মাতৃভূমি পত্রিকায় প্রকাশের মধ্য দিয়ে তিনি সাহিত্যকতা আত্মপ্রকাশ করেন। এরপর আসছি 37 নম্বর প্রশ্ন, আয়াপ্পা পানিকরের সবচেয়ে জনপ্রিয় বা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? মারাত্মক ইম্পর্টেন্ট, সবাই জানেন। অপশন ক, কুরুক্ষেত্রম, প্রকাশকাল 1960 খ্রিস্টাব্দ। এই গ্রন্থটিকে মালায়ালাম কাব্যের এক যুগ সন্ধিক্ষণ বলা হয়। এই গ্রন্থে আমেরিকান বা ইংরেজ কবি টমাস স্টিয়ান্স এলিয়ট, সংক্ষিপ্ত নাম টি.এস. এলিয়টের প্রভাব পড়েছে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কুরুক্ষেত্রম গ্রন্থে কার প্রভাব পড়েছে, বা টমাস স্টিয়ান্স এলিয়ট বা টি.এস. এলিয়টের প্রভাব কোন গ্রন্থে পড়েছে আয়াপ্পা পানিকরের কুরুক্ষেত্রম গ্রন্থে। এবার আসছি 48 নম্বর প্রশ্ন, 1977 খ্রিস্টাব্দে রচিত আয়াপ্পা পানিকরের শিক্ষার সার্কাস সহ বেশিরভাগ কবিতা কে অনুবাদ করেছেন? এই কবিতাটি তার দিনরাত্রি 2005 নামক অনুবাদ গ্রন্থের 45 সংখ্যক কবিতা। এই গ্রন্থে মোট দিনরাত্রি গ্রন্থে 88 কবিতা আছে। সবাই জানেন এটা। অপশন ক, উৎপল কুমার বসু। এরপর আসছি 49 নম্বর প্রশ্ন, আয়াপ্পা পানিকরের কোন গ্রন্থটির ইংরেজি অনুবাদ ডেজ অ্যান্ড নাইটস এর বাংলা অনুবাদ করেন কবি উৎপল কুমার বসু দিনরাত্রি নামে? এই অনুবাদ গ্রন্থটি 2005 সালে নতুন দিল্লির সাহিত্য অকাদেমিতে প্রকাশিত হয়। তো এটা নিয়ে একটু ঝামেলা আছে, আগে আমি বলি। উত্তর হচ্ছে অপশন খ, আয়াপ্পা পানিকরদু কৃতিকাল 1969, দ্বিতীয় সংস্করণ হচ্ছে 1981, মতান্তর 1982। তো এবার কিন্তু অনেকে বলেন যে কাব্য সংগ্রহ দ্বিতীয় খণ্ডকে কেন বলছি। দেখুন, কাব্য সংগ্রহ দ্বিতীয় খণ্ডে প্রকাশ 1982, আর এর তৃতীয় সংস্করণ 1981, মতান্তর 1982। হ্যাঁ, উইকিপিডিয়ায় 82 আছে, আবার কোনো জায়গায় 81 আছে কোনো বইতে। তো অনেকে উইকিপিডিয়া বা ওই অরূপ সিংয়ের একটা বই আছে নতুন দিগন্ত অনুবাদন সংঘ, এই বইতে এমন লেখা আছে, উইকিপিডিয়ার কপি করেছে সে, এমন লেখা আছে হবে কি দ্বিতীয় খণ্ড 1982 জন্য, লেখাগুলো এমন। আমি হয়তো ভেবেছিলাম যে কাব্য সংগ্রহ দ্বিতীয় খণ্ডের জন্য, যখন নোট তৈরি করেছিলাম তখন আমি করেছিলাম, কিন্তু পরবর্তীকালে ভাবলাম না, অনেক কিছু বই মিলে দেখলাম, কিন্তু সঠিক উত্তর হবে ডেজ অ্যান্ড নাইটস এর বাংলা অনুবাদ করেন কবি উৎপল কুমার বসু দিনরাত্রি নামে। সেটা হচ্ছে আয়াপ্পা পানিকরেদু কৃতিকাল কাব্য সংগ্রহের, ঠিক আছে, যা প্রকাশ করেছে 1970 খ্রিস্টাব্দ, আর দ্বিতীয় সংস্করণ হচ্ছে 1981, মতান্তর 1982 খ্রিস্টাব্দ। আর যে লাস্ট প্রশ্ন, তবে তার আগে সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, বারবার বলছি। হ্যাঁ, আর কে কত নাম্বার পেয়েছেন জানাবেন, আর যদি কেউ নাম পরীক্ষা না দেন তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করবেন, ঠিক আছে। আর প্রশ্নগুলো কপি করবেন না, খাতায় লিখে নেবেন, কারণ স্ক্যানার আছে, ঠিক আছে। যাই হোক, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীকালে আবার আন্তর্জাতিক সাহিত্য থেকে প্রশ্ন দেবো, তখন কিন্তু ভারতীয় সাহিত্য বাদ যাবে, তখন কিন্তু একদম দেবো।
আন্তর্জাতিক সাহিত্য থেকে। 15 প্রশ্ন, আয়াপ্পা পানিকর কোন গ্রন্থের জন্য 1984 খ্রিস্টাব্দে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার এবং 2005 খ্রিস্টাব্দে সরস্বতী সম্মান পান? ওই একই গ্রন্থের জন্য কিন্তু তিনি পুরস্কার পান। একটা হচ্ছে 1984 খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার, একটা হচ্ছে 2005 খ্রিস্টাব্দে সরস্বতী সম্মান। ঠিক আছে, তো উত্তর কী হবে? উত্তর হচ্ছে ওই সেই সেম অপশন খ, আয়াপ্পা পানিক্করদের কৃতিকাল 1969 খ্রিস্টাব্দ বা দ্বিতীয় সংস্করণ 1981, মতান্তর 1982 কাব্য সংগ্রহের জন্য। ঠিক আছে, তিনি কিন্তু এই গ্রন্থের জন্যই কিন্তু সাহিত্য অকাদেমি পুরস্কার পান, আবার তিনি এই গ্রন্থের জন্যই কিন্তু সরস্বতী সম্মান পান। আর তিনি কিন্তু একটা জিনিস দেখে নাও এখানে, এই যে উৎপল কুমার বসু যে দিনরাত্রি প্রকাশ করেছেন, এটা কিন্তু 2005 সালে এই অনুবাদ গ্রন্থটি নতুন দিল্লির সাহিত্য অকাদেমি থেকে প্রকাশিত হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের 50টা প্রশ্ন। সবাই খাতায় লিখে নেবেন, বা যারা লেখার সময় নেই 3-4 বার ধরে স্ক্রল করে করে বা নামিয়ে পজ ছুঁয়ে করে ভিডিওটা দেখবেন, তারপর মুখস্থ করার পর তারপর হাল ছাড়বেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।